powered by Asian Paints. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা স্থাপত্য নির্মাণ বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি এবং এর পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইন নিয়েও আমরা অনেক সময় আলোচনা করেছি। এখনকার সময় আমরা দেখছি ইন্টেরিয়র ডিজাইন করার নামে আমরা যেই জায়গায় যে ঘরটিতে বসবাস করছি সেখানে প্রচুর পরিমাণে ওয়াল প্যানেলিং কিংবা ফল সিলিং এবং অত্যধিক ম্যাটেরিয়ালের ব্যবহার করছি। এই ধরনের ডেকোরেশন বা ডিজাইন যেটি বলি না কেন, সেটি আসলে কোনো ক্ষতিকর দিকের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে কিনা বা এর কোনো নেতিবাচক প্রভাব রয়েছে কিনা, পাশাপাশি একটি আদর্শ ইন্টেরিয়র ডিজাইন আসলে কেমন হওয়া উচিত এবং ইন্টেরিয়র ডিজাইন করার ক্ষেত্রে পরিমিতি বোধের জায়গাটা কেমন, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি স্থপতি কাজী গোলাম নাসির, যিনি একসময় সরকারের স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি ছিলেন। স্যার, স্বাগত আপনাকে। আপনি দীর্ঘদিন সরকারের প্রধান স্থপতি হিসেবে অনেক বড় বড় প্রকল্পের দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমরা বড় পরিসর না, আজকে একটু ছোট পরিসর নিয়ে কথা বলবো স্যার। এবং ইন্টেরিয়রের যে চর্চা আমরা এখন দেখছি, ইন্টেরিয়র ডিজাইনের পরিমিতি বোধ নিয়ে জানতে চাইবো, কারণ আপনি একসময় এই বিষয়ে পড়াশোনাও করেছেন আলাদাভাবে সরকারি অর্থায়নে। এবং প্রথমেই যে প্রশ্নটা করবো স্যার, স্বভাবত যেটা সবার মানে মাথায় আসে, যে ইন্টেরিয়র ডিজাইন আমরা আসলে কেন করি? সবার তো একটু পরিচ্ছন্নভাবে একটু সেজে গুজে বলি আমি, একটু আনন্দ মুখরতার সাথে বাঁচতে ইচ্ছে করে, তাই তো? তো এই জায়গাটা থেকে আসলে চিন্তাটা। এবং আমি যদি আর একটু ব্যক্তি নিয়ে বলি, তাহলে একটা স্পোর্টস চ্যানেল ছিল ESPN, ওখান থেকে এনকে যদি আমি কেটে দেই এবং আমি যদি বলি যে ESPM, এই চারটা আদ্যাক্ষরই আসলে ইন্টেরিয়র ডিজাইন কেন করি তার উত্তর দিয়ে দেয়। এক্সপ্রেশন অফ বিউটি, স্যাটিসফ্যাকশন অফ স্পেকটেটর, প্লেজার অফ ইউজার, অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ ম্যাক্সিমাম কমফোর্ট। এই চারটাকে যদি আমি একত্রিত করি তাহলে পরে দুটো জিনিস বের হয়ে আসে। একটা হলো ব্যবহারিক দিক, আর একটা হলো নান্দনিকতা। তো এই যে একটা পরিসরে একটা কমফোর্ট জোনে থেকে সুচারুভাবে একটা স্পেসের ব্যবহার যেন করা যায়, সেখান থেকেই আসলে এই ইন্টেরিয়র ডিজাইনের চিন্তা শুরু। এখন যে ধরনের ইন্টেরিয়র ডিজাইন হচ্ছে, প্রচুর পরিমাণে ওয়াল প্যানেলিং বা সিলিংয়ের কাজ, অনেক বেশি টেক্সচারের ব্যবহার, অনেক রকমের কালার, তো এটা কি আসলে ভালো চর্চা কিনা? যে কোনো চর্চার ক্ষেত্রে পরিমিতি বোধটা দরকার। ইন্টেরিয়রের ক্ষেত্রে পরিমিতি বোধটা আরও বেশি দরকার, কারণ যত বেশি উপকরণ আমি ইন্টেরিয়রে ব্যবহার করছি তত বেশি একটা বিপজ্জনক অধ্যায়ের দিকে আমি আসলে ওই অধিবাসীদেরকে ঠেলে দিচ্ছি, সেটা হলো অগ্নি বিষয়ক নিরাপত্তা। সেক্ষেত্রে ইন্টেরিয়র তো চারটা দেয়াল, একটা ফ্লোর, একটা ছাদ, সেখানে একটা পথ থাকবে প্রবেশের অথবা বের হওয়ার। এই যে জায়গাটা, এই জায়গাটার ভিতরে মানুষ থাকে। এই মানুষের নিরাপত্তা, এইটার সাথে ইন্টেরিয়র ডিজাইন একদম ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা ইদানিং যা কিছু দেখি যে নানান উপকরণে নানান কিছু নিয়ে আমার এই অঞ্চলটাকে আমি সাজাচ্ছি কি কারণে? দেখতে ভালো লাগতে পারে। ভালো লাগছে আমি বলবো না, আমি বলছি দেখতে ভালো লাগতে পারে। তার মানে হলো আমি একটা সারফেসকে ডেকোরেট করতেছি। ইন্টেরিয়র ডিজাইনটা কিন্তু শুধু সারফেস ডেকোরেশন নয়, দুটো জিনিসের সমন্বিত হলে পরে ইন্টেরিয়র ডিজাইন হচ্ছে। ইন্টেরিয়র ডিজাইন না শুধু, এটা যে কোনো ডিজাইন, এটা আর্কিটেকচারাল বলি, প্রোডাক্ট বলি, আমি এই ইন্টেরিয়রের ক্ষেত্র বলি, যে কোনো ক্ষেত্রেই আমাকে দুটো জিনিস দেখতে হচ্ছে। একটা জিনিস দেখতে হচ্ছে ফাংশন, আর একটা জিনিস দেখতে হচ্ছে অ্যাস্থেটিক্স। কোন কাজে আমি এই জায়গাটা ব্যবহার করব, সেটা কার জন্য ব্যবহার করব, কতটুকু সময় ব্যবহার করব, এবং যিনি এই জায়গাটা ব্যবহার করবেন তার কোনো ধরনের কোনো উপকরণের প্রতি বিরূপ কোনো প্রতিক্রিয়া আছে কিনা। তারপরে আমি ওইটাকে গোছাবো। গোছাতে গেলে নান্দনিকতার কারণে কোনো না কোনো উপকরণ আসতে পারে, সেই উপকরণগুলো সাজানোটা হলো এই সারফেস ডেকোরেশন। এই
অনেক এলিমেন্ট যখন আমরা দেখি এবং সেটাকে যখন একত্রিত করে আমি কাজ করতেছি, তখন ইন্টেরিয়রের বেসিক জায়গাটা থেকে সরে এসে অ্যাস্থেটিক্সের একটা ছোট্ট অংশে আমি মনোনিবেশ করতেছি, সারফেস ডেকোরেশন। ওই জন্যই ইদানিং পরিমিতি বোধহীন যারা চর্চা করেন অথবা যারা চর্চা করার জন্য উপযুক্ত নয় কিন্তু চর্চা করতে চাচ্ছেন, তাদের কাছ থেকে আমরা এই সারফেস ডেকোরেশনের আধিক্যটা পাচ্ছি। যিনি পরিমিতি বোর্ডটা জানেন তিনি এই জায়গাটায় যাচ্ছেন না। কারণ হলো ইন্টেরিয়রের সংজ্ঞাতে যদি আসি, সেই সংজ্ঞাতে কিন্তু চলে আসে যে একটা স্পেসের ফাংশনাল এবং অ্যাস্থেটিক্স এই দুইটার অর্গানাইজ করা। কোথায় অর্গানাইজ করা? একটা আর্কিটেকচারাল এনভায়রনমেন্টের ভিতরে। আর্কিটেকচারাল এনভায়রনমেন্টের কথা বলার সাথে সাথে এর সাথে অর্থনীতি যোগ হয়, সমাজনীতি যোগ হয়, সোশিওলজি, সাইকোলজি, ইকোনমিক্স, আর্গোনমিক্স, মানুষের বিরাগ বা অনুরাগ সকল কিছু আসলে আমরা যোগ করে ফেলতেছি। যার ফলে এই যে আধিক্যটা আমরা দেখতেছি, এই আধিক্যতার ক্ষেত্রে একটা জায়গায় গিয়ে থমকে দাঁড়াতে হয়। সেই জায়গাটা হলো যে যা আমরা ব্যবহার করতেছি তা অগ্নি নিরাপত্তার জন্য যথাযথ কিনা। আর একটা অন্য দিক হলো যে ইন্টেরিয়র ডিজাইনটা আসলে কার জন্য করা হচ্ছে, ব্যক্তি না সমষ্টি? যদি ব্যক্তি হয়, ইন্ডিভিজুয়াল চয়েস, সেখানে বলার কিছু থাকে না। কিন্তু যদি এটা ব্যক্তি না হয়, এটা যদি সমষ্টি হয়, তাহলে পরে ডিজাইনারের উপরে অনেক ধরনের দায়িত্ব এসে বর্তায়। মানে জেনেরিক ইউজার গ্রুপ যদি হয়, ইউজার গ্রুপ যদি হয়, তো এই যে আধিক্যটা, এই আধিক্যটা যদি ব্যক্তি ক্ষেত্রে হয় যে একজনের বাসা আমার ভালো লাগে, সেই ভালো লাগার উপরে তো কিছু নেই যে আমার কালো রুমে থাকতে ভালো লাগে, আমার লাল রুমে থাকতে ভালো লাগে। এখন আমি যতই বলি যে একটা কালো রুমে তুমি যদি থাকো তুমি বিষণ্ণতায় ভুগবে এক সময়, তুমি একটা লাল রুমে যদি থাকো তুমি এত উদ্দীপ্ত থাকবা যে তুমি আসলে কনসেন্ট্রেট করতে পারবা না। উনি হয়তো প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু একদিন, 2 দিন, 3 দিন গেলে পরে এটা উনি ফিল করতে থাকবেন। কারণ ইন্টেরিয়রের যে সকল উপকরণ নিয়ে আমরা কাজ করি, সেই উপকরণের ভিতরে অন্যতম উপকরণ হলো আলো, আর একটা উপকরণ হলো রং। এই দুইটা উপকরণ মানুষের মনের উপরে সাংঘাতিকভাবে কাজ করে। একদম ছোট্ট একটা উদাহরণ দেই যে বাবা মার ছোট বাচ্চাটাকে নিয়ে কাপড় কিনতে গিয়েছে, বাবা এবং মায়ের যেটা পছন্দ সন্তানকে কিনে ধরিয়ে দিচ্ছে, সন্তান ওইটা বাসায় এসে গায়ে দিচ্ছে না। একবারও কিন্তু বাবা মা হিসেবে আমরা চিন্তা করছি না যে এই রংটা আসলে ওর মনের উপরে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে কিনা। মানুষের সাইকোলজি, মানুষের মনের উপরে রঙের যে প্রভাব, এটা ইন্টেরিয়রের সাথে সাংঘাতিক রকমভাবে জড়িত। তাই আপনি যেই কথাটা বললেন যে প্রচুর ব্যবহার করতেছে উপকরণ, যদি ব্যক্তি চয়েসে উপকরণ হয়, ইন্ডিভিজুয়াল চয়েসের জন্য যদি হয়, সেটা হলো ছাড় দেয়া যায় যে এটা ওনার পছন্দ। সমষ্টিগত হলে পরে এটা ঠিক নয়। কিন্তু স্যার এই জায়গায় ব্যালেন্স করার মানে উপায়টা কি আসে? আমি যদি অসুস্থ হই তাহলে দুটা কাজ করি। একটা কাজ হলো যে ডিসপেন্সারিতে যাই, গিয়ে বলি যে আমার এরকম মাথা ব্যথা করতেছে, আমাকে 2টা মেডিসিন দিয়ে দেন। মাথা ব্যথাটা গত রাতে ঘুম হয় নাই সেই জন্য, নাকি আমার আসলে কোনো জটিল রোগের সিমটম আমি তো জানি না। কিন্তু আমি যখন ডাক্তারের কাছে যাচ্ছি তখন কিন্তু সে কিছু টেস্টের মাধ্যমে নিরূপণ করতেছে যে এই মাথা ব্যথাটা আসলে আইদার তোমার ঘুম হয় না দেখে হচ্ছে, অথবা তুমি জটিল রোগের রোগী। ইন্টেরিয়রের ক্ষেত্রেও সেই জিনিসটা হলো যে একজন প্রপার ডিজাইনারের কাছে আসলে যেতে হবে এই পরিমিতি বোর্ডটার জন্য। কিন্তু স্যার সত্যি কথা যদি বলি যে এখন যদি আমি সোশ্যাল মিডিয়া ব্রাউজ করি, যারা নিজেদেরকে ডিজাইনার হিসেবে দাবি করছেন বা প্রপার ডিজাইনার, মানে হয়তো তার প্রফেশনাল সেই পরিচিতিটা তিনি তৈরি করেছেন, কিন্তু তিনিও তো হয়তো বা কোনো ক্ষেত্রে এই ধরনের এক্সেসিভ ম্যাটেরিয়াল ইউজ করছেন। তো সেই জায়গায় আমি বুঝবো কিভাবে আসলে কে প্রপার ডিজাইনার বা কে আমার জন্য সুইটেবল? জিনিসটা তো আরো ডিজাইনার তো 3 ধরনের আমার হিসেবে। একজন হলো পড়াশোনা করা ডিজাইনার, যিনি ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন এবং পড়াশোনাটা করেছেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে। দ্বিতীয়জন হলো ওই সাবজেক্ট নিয়ে উনি পড়াশোনা করেছেন কিন্তু সেলফ টট। তৃতীয় ব্যক্তি হলো যে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেননি, কিন্তু যারা পড়াশোনা করে কাজ করেছেন ওনাদের সাথে থেকে 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 উনি দেখেছেন যে এগুলো তো লাগানো যায়, এখন লাগানো তো সব কিছু যায়,
পরিমিতি বোর্ডটা তো সেখানে যে আসলে যেখানে আমি এই সারফেস ডেকোরেশনটা চিন্তা করছি ওই রুমটা কি অফিস রুম না ওই রুমটা রেস্টুরেন্ট, ওই রুমটা কি আমার শোবার রুম না ওইটা আমার প্রার্থনা কক্ষ, ওইটা কি আমার পড়াশোনার জায়গা না ওইটা আমার খাবার ঘর, ওইটা কি একটা পাবলিক প্লেস নাকি ওইটা একদম কনফাইন্ড একটা মিটিং প্লেস। ওই জায়গাটাতে ওই তৃতীয় ব্যক্তি এসে ধাক্কা খান। প্রথম ব্যক্তি ওটা জানেন, দ্বিতীয় ব্যক্তিও যেহেতু নিজে নিজে পড়াশোনা করেছেন সেলফ টট, উনিও অধিকাংশই ওটা জানেন দেখে উনি এগিয়ে আসছেন। তৃতীয় জন এসেই এই গুবলেটের অংশীদার হন। গুবলেটই বললাম আমি, কারণ আপনি যে কথাটা বলছেন সেটা আমি দেখছি ইদানিং, এবং যেহেতু 1993 সাল থেকে আমি ইন্টেরিয়র ডিজাইন নিয়ে পড়াই এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রথম সাবজেক্ট খোলা হয় ইন্টেরিয়র ডিজাইনের আমার হাত ধরে, সুতরাং আমি মাঝে মাঝে কষ্ট পাই আসলে। কারণ হলো 1993 থেকে 2024 পর্যন্ত অনেক স্টুডেন্ট আমার ইন্টেরিয়র ডিজাইন নিয়ে পড়াশোনা করে, কেউ 1 বছরের একটা টার্ম, কেউ 2 টার্ম, মানে 2 বছর পড়াশোনা করে এখন প্রফেশনাল আর্কিটেক্ট হিসাবে কাজ করছেন। শিক্ষা প্রতিষ্ঠানও তৈরি হয়ে গিয়েছে, তারা 4 বছর মেয়াদি ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কোর্স পড়াশোনা করাচ্ছেন। তো এত পড়াশোনা করার পরে তাদের ভিতরে যদি পরিমিতি বোধ না আসে তাহলে আমি বলবো যে শিক্ষক হিসেবে আমার ব্যর্থতা। আর তাদের বাইরে যদি কেউ আসে তাহলে পরে আমি ক্লায়েন্ট গ্রুপকে বলবো যে আপনারা ওই জায়গা থেকে পড়াশোনা করা জায়গাতে আসেন। কিন্তু আরেকটা বিষয় আছে, পড়াশোনা করা জায়গা হইলেই যে আমি ভালো তা তো না। পড়াশোনারও তো একটা মাত্রা থাকে, নেয়ারও একটা মাত্রা থাকে, দেয়ারও একটা মাত্রা থাকে। সকল শিক্ষক সমানভাবে পড়াতে পারেন না, সকল ভালো স্টুডেন্ট ভালো শিক্ষক হন না। এটা তো উদাহরণ আছে একদম ভুরি ভুরি, অথবা মিডিওকার একজন স্টুডেন্ট খুব ভালো শিক্ষক হিসাবে অবতীর্ণ হয়ে যাচ্ছেন। এই ভালো মন্দটা থাকবে, ব্যক্তি টু ব্যক্তি ভালো মন্দটা থাকবে, ব্যক্তি টু ব্যক্তির কাজ করার ক্যাপাসিটি যেটা সেটাও ক্ষেত্র অনুযায়ী থাকবে। যেমন কেউ রেসিডেন্সিয়াল ইন্টেরিয়ারে খুব দক্ষ, কেউ কমার্শিয়াল ইন্টেরিয়ারে দক্ষ, কেউ রেস্টুরেন্টের ইন্টেরিয়ারে দক্ষ। আবার অনেক ইন্টেরিয়র ডিজাইনার আছেন তাদের রেস্টুরেন্টের একটা পার্টি নিয়ে গেলে উনি ডিজাইনই করতে পারবেন না। আপনি যদি তাকে বলেন যে আপনি আমার কিচেনটা ডিজাইন করে দেন, উনি রেস্টুরেন্টের কিচেন ডিজাইন করতে পারবেন না, উনি কিন্তু রেস্টুরেন্টের বাইরের অংশ করতে পারবেন। যার ফলে যে সকল প্রজেক্ট আপনারা দেখেন দেশের বাইরে বড় প্রকল্প, আপনি যদি খুঁজে দেখেন তাহলে পরে দেখবেন যে একটা হোটেলের ক্ষেত্রে রেস্টুরেন্টের ডিজাইনার একজন, রুমের ডিজাইনার একজন, লবি লাউঞ্জের ডিজাইনার একজন, বার ব্যাঙ্কোয়েট হলের ডিজাইনার অন্যজন, কিচেনের ডিজাইনার অন্যজন। এক ব্যক্তি কিন্তু সব করছেন না, যে যেখানে এক্সপার্টিস গ্রো করেছে, যে যেটা ডিটেল জানে সে সেটা করছে, কারণ সবগুলো ইন্টেরিয়রের সাথে ফাংশন জড়িত। ফাংশন এবং কমফোর্ট এই দুটো শব্দ আপনি শুরুতে উল্লেখ করেছেন। এখন ইন্টেরিয়র ডিজাইন করার ক্ষেত্রে আমরা ফাংশনালিটির বিষয়টা আসলে কিভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন, যেটা আসলে আমরা এখন দেখছি না অনেক ক্ষেত্রে। আচ্ছা, এই 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 কলমটা তো তৈরি করা হয়েছে লেখার জন্য। জি। এই কলমের এই টিপটা যদি না থাকে, এটা বন্ধ অবস্থায় তো কলম, টিপটা নাই, এটা দিয়ে তো লেখা যাবে না। এই রুমটাকে যদি এখন আপনি অফিস রুম হিসাবে চিন্তা করেন, আর যদি এই অফিস রুমের ডিজাইনটা হয় একটা রেস্টুরেন্ট কনসেপ্টে, তখন পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে? যিনি অফিসে যিনি কাজ করতেছেন তার ব্যবহারিক উপযোগিতা হারাচ্ছে। যার জন্য যে কোনো ইন্টেরিয়রের দ্বিতীয় অংশ যেটা, সেই দ্বিতীয় অংশটাকে যদি আপনি দুইটা ভাগ করেন, যে নান্দনিকতার অংশটাকে যদি দুইটা ভাগ করেন, একটা ভাগ হলো যেই ফার্নিচারগুলো আপনি অ্যারেঞ্জ করতেছেন সেই ফার্নিচারগুলো আপনি নান্দনিকভাবে গুছিয়ে দিলেন, আপনি সারফেস ডেকোরেশন করলেন না, কোনো উপকরণ ব্যবহার করলেন না, ফ্লোরে কোনো ঝকঝকা তকতকা গ্রানাইট মার্বেল কিচ্ছু ব্যবহার করলেন না, নর্মাল নিট সিমেন্ট ফিনিশ ফ্লোর, কিচ্ছু আসে যায় না। ওয়ার্ল্ড রিনাউন্ড আর্কিটেক্ট জেফ্রি বাওয়ার 5 স্টার হোটেলে যিনি ঢুকেন, উনি জেনেই ঢুকেন যে শীতাতপ নিয়ন্ত্রণ নাই, একটা ফ্যানের নিচে আমি ঘুমাচ্ছি, আমার ফ্লোরটা হলো নিট সিমেন্ট ফিনিশ করা, কিন্তু আমি কি পাচ্ছি সেইটার ভিতরেই প্রপার ইন্টেরিয়রটা পাচ্ছি, প্রপার অ্যাম্বিয়েন্সটা পাচ্ছি, নেচারের সাথে আমি সম্পর্কটা পাচ্ছি। তো এই যে ঘরের ভিতরের যেই জিনিসগুলো ফাংশনের কথা বললেন, সেই জায়গাটাতে এসে তো ওই ফার্নিচারগুলোর
প্রপোর্শনটা দাঁড়ায়, ওই ফার্নিচারগুলোর হারমোনিটা দাঁড়ায়, ওই ফার্নিচারের কালার সিলেকশন দাঁড়ায়, ওই ফার্নিচার এর ওই স্পেসটা কোনো রিদম তৈরি করছে কিনা সেটা দাঁড়ায়। তো কমফোর্ট ফাংশনটা যদি বাদ দেন তাহলে পরে কোনো স্পেসের ব্যবহার নিয়ে কথা বলার আর আমাদের কোনো সুযোগ থাকে না, কারণ আমি তো জানি না। যার জন্য একটা টার্ম এসছে আর্কিটেকচারে, দেখবেন মাল্টিপারপাস হল। অডিটোরিয়াম ছিল এক সময়, অডিটোরিয়াম মানেই আমরা জানতাম যে ফিক্সড সিট, অডিয়েন্স টাইপ, এখানে বক্তৃতা হতে পারে এবং গান হতে পারে। শুধু বক্তৃতা হলে পরে অ্যাকোস্টিক্স ডিজাইন যারা করতো তারা খুব বেঁচে যেত যে আমার একটা জায়গা ধরে কাজ করলে হবে। যেই মুহূর্তে বলতো যে এখানে রবীন্দ্রসঙ্গীত হবে, এখানে এই বক্তৃতা হবে এবং এখানে ডিজে গান বাজাবে, সেইটাও আমি শুনতে চাই, অ্যাকোস্টিক ডিজাইনারের চুলটা তখন আস্তে করে খাড়া হয়ে যায়, কারণ তিনটার চরিত্র তিন রকম। তো ওই জায়গা থেকে যখন মাল্টিপারপাস হলে আসি তখন কিন্তু আমি জানি যে আমার একটা ফ্লোর এবং 4টা দেয়াল, ওখানে বিয়েবাড়ির অনুষ্ঠান হবে না জন্মদিন হবে নাকি অডিয়েন্স টাইপ হবে নাকি টেবিল ফ্রন্ট লেকচার হবে, আমি কিচ্ছু জানি না। তো এই ফাংশনটা কোনো পারপাসের জন্য, এই ফাংশনটা না থাকলে ওই পারপাসটা সলভই হচ্ছে না। কমফোর্ট ওইটার সাথে সারফেস ডেকোরেশন বা অ্যাস্থেটিক্স তার পরের ধাপ। স্যার, আপনি শুরুতে আসলে ফাংশন এবং অ্যাস্থেটিক্সের যে সমন্বয় সেই বিষয়টা নিয়ে বলছেন, সেটা যদি একটু ব্যাখ্যা করতেন আমি একটু বিশদভাবে জানতে চাই। পাশাপাশি এই সারফেস ডেকোরেশন করার প্রবণতাটা কিভাবে তৈরি হলো সেটা নিয়ে যদি একটু বলতেন। একটা বাংলা প্রবাদ আছে না, প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী। এখন সারফেস ডেকোরেশনটা এসছে আসলে সেন্টার অফ ইন্টারেস্ট ক্রিয়েট করার জন্য। মূলত এই ঘরটার ভিতরে আপনার এই বোর্ডগুলো যদি না থাকতো, এই নর্মাল এই সারফেসটাই যদি থাকতো, এই ঘরটার 4টা দেয়ালই আমার কাছে একই রকম মনে হতো। যে মুহূর্তে আমি ঢুকে এরকম একটা বিলবোর্ডের মতো একটা দেখছি, আমার কিন্তু নজর ওই দিকে চলে গিয়েছে। এই পুরো ঘরের ভিতরে ওই জিনিসটা একটা অ্যাকসেন্ট হিসাবে কাজ করেছে। সারফেস ডেকোরেশনটা আসলে ওই অ্যাকসেন্টটা তৈরি করার জন্যই এসেছিল। পরিমিতি বোর্ডটা যখন হারিয়ে গেল তখন ওই জিনিসটা চলে গেল। মূলত সারফেস ডেকোরেশনটা এসেছিল এই জায়গা থেকেই। তখন আমরা বাকি যে 3টা দেয়াল আমার অবশিষ্ট ছিল সেগুলোকে আমরা ডেকোরেট করে ফেললাম। বাকি 3টা দেয়ালও আমি ইনক্লুড করে ফেললাম এবং আমি ওই ঘরের ভিতরে ইন্টেরিয়র ডিজাইনের অন্যতম একটা চিন্তা যে একটা সেন্টার অফ ইন্টারেস্ট ক্রিয়েট করা, সেই জিনিসটাকে আমি হারিয়ে ফেললাম। ছোটবেলায় কি ছিল যে আমরা ক্যালেন্ডার পিক করতাম নানান কোম্পানি থেকে, এবং আমাদের ঘরের দেয়ালে, এই দেয়ালে 3টা, ওই দেয়ালে 2টা, ওই দেয়ালে একটা ক্যালেন্ডার সব ঝুলিয়ে দিতাম। যত কোম্পানির ক্যালেন্ডার ছিল ঝুলিয়ে দিতাম। ক্যালেন্ডারের তো 2টা কাজ, একটা কাজ হলো যে আমি ডেট দেখব, আর একটা কাজ হলো একটা নান্দনিক ক্যালেন্ডার আমার ওই ঘরটার দেয়ালে শোভাবর্ধন করবে। এখন কিন্তু 20টা ক্যালেন্ডার পেলে পরে আমি চুজ করি যে ওইটা 19টা ফেলিয়ে দিয়ে একটা রাখবো। ওই বোর্ডটা চলে আসছে যে একটা দেয়ালে একটা নান্দনিকতার জন্য একটা সেন্টার অফ ইন্টারেস্ট ক্রিয়েট করতে হয়। সেন্টার অফ ইন্টারেস্ট ভেরি করতে পারে মেবি, যে টিভি যখন চলে টিভি সেন্টার অফ ইন্টারেস্ট, আমি কথা বলতেছি আপনাদের 4-5 জনের কাছে আমি সেন্টার অফ ইন্টারেস্ট, আমি মুখ বন্ধ করে আপনি কথা বললে আপনি হয়ে যাচ্ছেন সেন্টার অফ ইন্টারেস্ট। কিন্তু থাকতে হয়। এবং আবার দেখেন সেন্টার অফ ইন্টারেস্ট যদি না থাকে, আমরা যদি এখন 6 জন কথা বলা শুরু করি, অডিয়েন্স কারো কথা শুনবে না। তখন যে নয়েজটা তৈরি হবে, তখন নয়েজটা তৈরি হবে, ওই নয়েজটাই হলো সারফেস ডেকোরেশনের পরিমিতি বোধের অভাব। নয়েজ তৈরি হচ্ছে ইন্টেরিয়রে। আমরা এটা আসলে মানুষকে বোঝাবো কিভাবে যে এই যে নয়েজটা আপনি তৈরি করলেন, হয়তো প্রথম দেখায় আপনার ভালো লাগলো, কিন্তু এর যে আসলে কিছু নেগেটিভ ইমপ্যাক্ট আছে বা কিছু, এইটা বুঝে, এইটা প্রথমে বুঝে না। প্রথমে যে বুঝে নাই, প্রথমে না বোঝার জন্য আমরা যারা ডিজাইন করি আমাদের নিজেদেরও কিছু দোষ আছে। আসলে দোষ হলো যে কোনো ইন্টেরিয়রের ক্ষেত্রে ডিজাইন করতে হলে পরে যার জন্য করছি তাকে রিড করতে হয়, তার লাইফস্টাইল রিড করতে হয়, তার ভালো মন্দ কি চায় না চায় রিড করতে হয়, তার কোনো রঙের প্রতি অনুরাগ বা বিরাগ আছে কিনা সেটাও ভাবতে হয়, আলোর প্রতি তার কি ধরনের ফ্যাসিনেশন সেটাও জানতে হয়, উনি কি এই টিউবলাইট জ্বালিয়ে বই পড়েন নাকি উনি বেড লাইট জ্বালিয়ে বই পড়েন, এইটাও জানতে হয়, কোন মাত্রায় উনি চলেন। তো এই জায়গাটায় আমরা যখন প্রজেক্ট পাই
তখন উইথ ডিউ রেসপেক্ট টু আমার অনেক কলিগ, আমাদের অনেকেই হয়তো এই স্টাডিটা আমরা করি না। আমি আমার মতো চিন্তা করি, কিন্তু আমি তো বানাচ্ছি আপনার জন্য, আপনাকে নিয়ে তো আমাকে ভাবতে হবে, আমি ভাবলে তো হবে না। এখন এটা যদি আপনার বাসা না হয়ে যদি এটা হতো যে না এইটা অডিটোরিয়ামের ইন্টেরিয়ার, লিভ ইট, আমি যেটা চিন্তা করতেছি, আমি যেটা মনে করতেছি, আমি একজন দর্শক হিসাবে তখন ফিল করতেছি যে এইরকম হলে ভালো হওয়ার কথা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 51% লোকের ভালো লাগতে পারে অথবা 51% লোকের খারাপ লাগতে পারে। যদি ভালো লেগে যায় আমি ক্লিক করে গেলাম যে উনি খুব ভালো ডিজাইন করেন, আর যদি ভালো লেগে না যায় তাহলে 20% বা 30% লোক ভালো বললেও ওই ভালো লাগার লোকগুলো চাপা পড়ে যায় এই ভালো না লাগার লোকগুলোর কাছে। ওই জায়গাটায় ইন্টেরিয়র ডিজাইনারদের একটু সতর্ক হওয়া দরকার যে কার জন্য কাজ করছেন, কোথায় কাজ করছেন, কোন কাজের জন্য কাজ করছেন, এবং ওই যে স্পেসটা আপনি তৈরি করছেন, যে ইন্টেরিয়রটার কাজ করছেন, সেখানে আসলে মানুষ কতক্ষণ থাকবেন, মানুষের সহনীয়তার একটা মাত্রা থাকে। একটা অফিস ইন্টেরিয়রের ছোট্ট একটা লবি, যত ওয়ার্ম কালার আপনি ব্যবহার করেন ইমেটেরিয়াল কিচ্ছু আসে না, ওখানে থাকে 2 মিনিট 3 মিনিট। আপনি এখন কোম্পানির চেয়ারম্যানের রুম টকটকা লাল, ওনার ব্যক্তিগত আকর্ষণ যদি না থাকে যে লাল আমার খুব প্রিয় বা কালো আমার প্রিয়, সবুজ আমার প্রিয়, এটা যদি না থাকে, আপনি যে কোনো ওয়ার্ম কালার ব্যবহার করে দেন, 2 দিন বা 3 দিনের মাথায় ডিজাইনারকে ডেকে বলবে যে ভাই এইগুলো একটু চেঞ্জ করো, যে আমি কনসেন্ট্রেট করতে পারছি না। এফেক্ট করে মনের উপরে সময়ের সাথে। স্বল্প সময় হলে আপনি ইগনোর করতে পারেন, লম্বা সময় হলে পারবেন না। ইন্টেরিয়র ডিজাইনের সঙ্গে যেহেতু মুডের একটা কানেকশন এবং সাংঘাতিক এবং মানে যে অ্যাম্বিয়েন্সে আমি যাচ্ছি সেটা তো আমাকে খুব প্রভাবিত করবে। আমি কার সামনে বসে আছি, তিনি আমাকে কি সেবা দিচ্ছেন। এখন স্যার আমরা দেখছি যে অনেক সরকারি অফিস আদালতের ক্ষেত্রে অনেক আমলাদের অফিস কক্ষের ভেতরেও ডেকোরেশন করা হচ্ছে, কিন্তু মানে সেটা উনার যে পদমর্যাদা বা উনার যে অবস্থান এবং উনি যে ধরনের সেবাগ্রহীতাদের সঙ্গে আলাপ আলোচনা করেন সারাক্ষণ, এর সঙ্গে আদৌ যাচ্ছে কিনা বা সেই ডেকোরেশনগুলো কারা করছে? 2 ধরনের দেখেছি আমি। অনেকগুলো দেখেছি যে সমার্থক বলবো যে যেই পারপাসের জন্য ডিজাইন করা হয়েছিল, যেই অফিসারের জন্য ডিজাইন করা হয়েছিল সেটা মিলে গেছে, ফাংশনালি ঠিক আছে, অ্যাম্বিয়েন্স ঠিক আছে, অ্যাস্থেটিক ঠিক আছে, যিনি কাজ করছেন, যে ধরনের সেবা দিচ্ছেন, যে ধরনের লোক আসছে সেবা নিতে, সবার সাথে ঠিক আছে। কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে ঠিক নাই। এই ঠিক নাই জায়গাটাকে যদি আমি খুঁজি, আমি যদি খুঁজলে পরে হয়তো দেখা যাবে যে এই ডিজাইনগুলো আমরা যারা করেছি তারা ব্যক্তি চয়েসকে হয়তো আধিক্য দিয়েছি। যিনি ওই রুমটাতে এখন বসতেছেন ওনার পার্সোনাল চয়েসটাকেই আমি আধিক্য দিয়ে হয়তো করেছি। কিন্তু সরকারি চাকরি যারা আমরা করেছি, আমাদের তো একটা সময়কাল পরে আমাদের স্পেস চেঞ্জ হতো, ওখানে নতুন একজন আসতেন। তো নতুন একজন আসলে পরে ওনার সাথে যদি এটা সমার্থক হতো, উনি এটা ব্যবহার করতেন, তাহলে পরে ওইটা আবার চেঞ্জ করতে হতো। এরকম চেঞ্জ হয়েছে, এরকম ঘটনাও আছে। কিন্তু যখন এটাকে চিন্তা করা হয়, যিনি বসছেন উনি যদি এটা ছেড়ে দেন ডিজাইনারের উপরে, উনি যদি বলেন যে একজন এই লেভেলের কর্মকর্তার জন্য একটা রুম গুছিয়ে দিন, এবং ডিজাইনার যদি ওইটা রিড করতে পারেন যে ওই লেভেলের কর্মকর্তা মানে কোন লেভেলের কর্মকর্তা এবং সেবা গ্রহণকারী লোকজনের সাথে তার সম্পর্ক কি, তখন কিন্তু একটা প্রপার ইন্টেরিয়রই চলে আসে। তখন এই মাঝে মাঝে হঠাৎ নানান জায়গায় দৃষ্টি সহনীয় নয় কিছু কিছু জিনিস চোখে ভাসে দেখে তো বলছেন, এইটা তখন হয়তো আসে না। আর একটা জিনিস আছে, সেটা হলো মানুষ যখন ছবি তুলে, খুব সাময়িক বিষয় তো, যা কিছু অনেক ব্রাইট ঝলমলে মানুষকে আকর্ষণ করে ছবি তোলার জন্য। আপনি ওই ছবিটাই বেশি দেখবেন রাদার দেন একটু কুল, একটু ডাউন টু আর্থ, একটু কর্মের সাথে মেলানো ইন্টেরিয়ার, ওই ছবিগুলো হয়তো একটু কম দেখবেন। আপনি এই ছবিগুলো বেশি দেখছেন। বেশি দেখার কারণ হলো আমরা এই ছবিগুলো যারা তুলছি, সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি অথবা আলোচনা করছি,
আমরা ওই ব্রাইট ছবিগুলো আকর্ষণ করে ফেলছে, যার ফলে ওইটা তুলে আমরা ছবিটা দিচ্ছি। কিন্তু কাজ যে সকল কাজই যে খারাপ সেটা না, সকল কাজই যে ভালো সেটাও না। ভালো মন্দ মেশানো মানুষ, ভালো মন্দ মেশানো কাজ, কিন্তু ভালো কাজের মাত্রাটা বাড়ছে, আরও বাড়বে যখন আমরা যারা ডিজাইন করতেছি আমরা দুইটা জায়গা চিন্তা করব, তার সাথে তৃতীয় আর একটা জায়গা চিন্তা করব, সেটা হলো ফাংশন, অ্যাস্থেটিক্স, ফায়ার সেফটি। ইন্টেরিয়রের উপকরণগুলো, অধিকাংশ উপকরণগুলো অগ্নিরোধক নয়। অগ্নিরোধক উপকরণ ব্যবহার করতে গেলে পরে যেই পরিমাণ মূল্য দিতে হয়, টেন্ডারে অথবা এস্টিমেটে গিয়ে ওই মূল্যগুলোর কাছে কম দামি জিনিসপত্র ঢুকে যায় খুব ইজিলি। যেহেতু আপনি একজন প্রফেশনাল, আপনিও জানেন যে অগ্নি নিরোধক জিপসাম বোর্ড আর একদম অর্ডিনারি জিপসাম বোর্ডের দাম এক না, পানি নিরোধক জিপসাম বোর্ড আর নর্মাল জিপসাম বোর্ডের দাম এক না। সুতরাং জিপসাম বোর্ড মানেই যে এক্স টাকা, এইটা যদি আমি ভাবি তাহলে পরে যে জটিলতাটা আসে, ইন্টেরিয়ারের উপকরণের ক্ষেত্রে এই জটিলতাটা আসছে। বহু ধরনের উপকরণ আছে যেই উপকরণগুলো অগ্নি নিরোধক নয়, এবং সত্যিকার অর্থে বললে এই ধরনের উপকরণ যেটা ধোঁয়া তৈরি করে, ইনহেল করতে কষ্ট হয়, খুব তাড়াতাড়ি জ্বলে এবং জ্বলার সময় টক্সিক উপাদান বের হয়, এগুলো আসলে ইন্টেরিয়ার উপকরণ হিসেবে ব্যবহার না করাটা শ্রেয়। আমরা স্যার বিভিন্ন অগ্নি দুর্ঘটনার কেস স্টাডি করতে গিয়ে আসলে সেটাই দেখেছি যে সেই টক্সিক স্মোকের কারণে কিন্তু প্রাণহানির ঘটনা বেশি ঘটেছে। স্যার বাসাবাড়ি নিয়ে প্রথম দিকে আমরা আলোচনা করছিলাম, পরে অফিসের প্রসঙ্গটা যেহেতু চলেই এসেছিল, ধরেন আমি একজন উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলা কৃষি অফিসার। এখন আমার কাছে যারা সেবা গ্রহীতা আসছেন, হয়তো গ্রামের কৃষক কিংবা কেউ একজন হয়তো ওনার জমি নিয়ে অভিযোগ করতে এসছেন। এখন আমি আমার অফিসে ব্যবহার করলাম 5 স্টার হোটেলের সোফা, তিনি নিশ্চয়ই তার যে পরিধেয় পোশাক পরে তিনি এসছেন গ্রাম থেকে, সেভাবে এসে তিনি হয়তো বসতে স্বাচ্ছন্দ্য বোধ করলেন না। তো সেই জায়গায় কিন্তু চলে আসে আমাদের একটু দেশজ সেই যে জায়গাটা, সেই জায়গাটা আসলে যিনি সার্ভিস দিতে বসছেন, আমি আসলে পুরো বিষয়টা ওনার উপরেই ছেড়ে দিচ্ছি। এই কারণে ছেড়ে দিচ্ছি যে এইটা পার্সোনাল চয়েসের বিষয়। উনি যখন এই চয়েসটা করবেন, তখন কাদেরকে সেবা দিচ্ছেন, কাদেরকে সেবা দেয়াটা সহজ হবে, সেবা নিতে আসা লোকজন কমফোর্ট জোনে থাকবে, এই জিনিসটা ভাবনার বিষয় আছে। আর একদম পুরনো আমলের একটা উদাহরণ যদি দেই, একটা সময়কালে যাদের গ্রামের সাথে খুব বেশি সম্পর্ক ছিল, তারা ধানমন্ডির দিকে বাসা ভাড়া নিতেন রাদার দেন গুলশান। তো তাদেরকে জিজ্ঞেস করলে বলতেন যে রিক্সা চলে ধানমন্ডিতে, বলে আমার বাড়ি থেকে যখন আসবে আমার ক্ষেতের সবজি, আমার মা বাবা বাদেও আত্মীয় স্বজন যখন আসবে, উনি কমফোর্ট জোনে আমার বাসায় আসতে পারেন। এই জায়গাটা আসলে ওই যিনি এই উপকরণগুলো পছন্দ করেন বা কিনেন, এটা পুরোপুরি আসলে তার উপরেই, তার রুচির উপরে, পছন্দের উপরে, চাহিদার উপরে ছেড়ে দিচ্ছি, এই জন্য যে এই জায়গাটা আসলে ওনার ভাববার বিষয়। আর যদি এইটা চয়েস করার বিষয় থাকতো কিছু ডিজাইনারের, তাহলে বলবো যে এইখানে ডিজাইনারের ফেইলিউর। তার ওইটা পছন্দ করা বা চয়েস করে ওনাকে বলা উচিত হয় নাই যে আপনি এটা কিনেন। এইটা যদি ডিজাইনার যদি পছন্দ করেন, তাহলে এটা ডিজাইনার, মানে আমি ডিজাইনার হিসাবে বলবো আমার ফেইলিউর, আমি যদি এটা বলে থাকি। ইন্ডিয়ার কিছু কাজ যদি দেখি, ইন্ডিয়ান কিছু সোশ্যাল মিডিয়া পেজ বলি বা ওয়েবসাইট বলি, তাদের কালচারাল এসেন্সটা কিন্তু প্রকটভাবে ফুটে ওঠে, তাদের যে ফার্নিচার ইউজেজ বা কালার স্কিম যেটাই বলি। কিন্তু আমাদের এখানে আমরা যেমন মানে কোথাও ওয়েস্টার্ন, কোথাও ইউরোপিয়ান, কোথাও মানে নানান ধরনের জিনিসের একটা সংমিশ্রণ তৈরি করে ফেলছি। তো আমাদের নিজস্ব কোনো মানে ইন্টেরিয়রের টেস্ট বাড তৈরি করার জন্য কোনো পরামর্শ আপনি দিবেন কিনা স্যার? কারুশিল্পীরা হারিয়ে যাচ্ছেন, তারা যেন হারিয়ে না যান, সেই জায়গাটাকে যদি ধরে রাখা যায়, সেখানে যদি কাজ করা যায়, তাহলে পরে আবার আপনি ব্যাক করতে পারবেন। তবে অর্থনীতি একটা বিশাল বিষয়। আমরা ছোটবেলা দেখেছি যে আমাদের বাসার বসার টুলগুলো অথবা আরাম কেদারার
ছাউনিটা বেতের। একটা সময়কালে প্লাস্টিক এসে বেডটাকে দখল করে নিল, কারণ প্লাস্টিকটা বেতের চেয়ে সস্তা। দ্বিতীয়ত হলো, যিনি ওই ছাউনিটা দিচ্ছেন উনি বেতের একটা ছাউনি যদি একটা দিন লাগে একটা চেয়ারের ছাউনি দিতে, উনি প্লাস্টিকে একদিনে 3টা দিতে পারছেন। এখন তার মজুরি তো সমান, তার মজুরি তো আমি বাড়াচ্ছি না। যদি মজুরিটা বাড়িয়ে দিতে পারতাম যে তুমি এই বেতের ছাউনিটাই দিবা, তুমি 100 টাকার জায়গায় তোমাকে আমি 300 টাকা দিচ্ছি, যিনি দিচ্ছেন উনি তো এফোর্ড করতে পারছেন না। তার মানে অর্থনীতি একটা এসে ধাক্কা খায়। সেই জায়গাটাতে সমাজ এবং সরকার দুজনেরই সাপোর্ট দরকার। ছোট একটা উদাহরণ টেনে আনি, জাপানিজরা যে স্টিকি রাইস খায়, আতপ চাল, হ্যাঁ, এটা যারা চাষ করে তাদের কাছ থেকে সরকার উচ্চ মূল্যে এই চালটা কিনে, এবং নর্মাল যে চাল তার চালের চেয়ে এই চালটার দাম বেশি। এটা প্রশ্ন করা হয়েছিল যে এইটা কিনছেন কেন, আপনি সাপোর্ট দিচ্ছেন কেন? বলছে যে বাকি যে চাল যেইগুলো ইম্পোর্ট করা হয় অথবা চাষ করা হয় একটা অংশ, কোনো কারণে যদি এইটা বন্ধ হয়ে যায় তাহলে আমাকে এই চালটাই লাগবে। এই চালটা আমার কৃষক উৎপাদন করেন, আমি যদি তাকে বাঁচিয়ে না রাখি তাইলে ওই আমার ক্রিটিক্যাল সময়ে কোনো কৃষক পাবো না আমি এই চালটা উৎপাদন করার জন্য। তারা লালন করছেন। এখন আপনি যদি লালন করেন আপনি পাবেন, চেষ্টা করে না যে তা না, বহু ডিজাইনার চেষ্টা করেনও, করার পরে দেখা যায় যে একটা প্রোডাক্ট তৈরি করতে যেই টাকাটা লাগছে সেই টাকাটাতে রেডিমেড একটা প্রোডাক্ট এসে একটার জায়গায় দুইটা ঢুকে যাচ্ছে। তো যখন শৌখিনতার বিষয় আসে তখন এটা এফোর্ড করতে পারেন যিনি এফোর্ড করার। এটা যখন মাল্টিপল হয় তখন আর পারেন না, তখন অর্থনীতি এসে কাজ করে, বাজেট কাজ করে। হাতের তৈরি আর মেশিন মেড, একটা সময়কালে দেখতেন সব কাঠমিস্ত্রি হাতের আধা করতো, তাই না? হাতের আধা করা একটা দরজার পাল্লা এবং একটা চৌকাঠ, মেশিনের আধা করা একটা দরজার পাল্লা চৌকাঠের গায়ে জাস্ট হাত দিয়ে দেখেন। উপকরণের তো দুইটা চরিত্র আছে, একটা হলো ভিজুয়াল কোয়ালিটি আর একটা হলো ট্যাকটাইল কোয়ালিটি। ভিজুয়াল কোয়ালিটিতে দূর থেকে একই মনে হয়, জাস্ট টাচ করে দেখবেন যে হাতের আধা করাটার যে মসৃণতা এবং তার ভিতরে যে আবেগ, ওই মেশিন মেড দরজার যে রাদা করা প্লেনার দিয়ে আসবে না, আসে না। আর্কিটেকচারাল ডিজাইন করি, ইন্টেরিয়র ডিজাইন যাই করি না কেন স্যার, মানে দিন শেষে তো আসলে আমরা কমফোর্টটা এনশিওর করতে চাই, এবং এই কমফোর্টের সঙ্গে ভিজুয়াল কমফোর্টও আছে, আমার যে ফিলিং সেটাও আছে, সব কিছু মিলে এখন মানে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে যখন আমি কোথাও দায়িত্ব পালন করব তখন ফাংশনালিটির জায়গায় ম্যাক্সিমাম ইউজেজ এনশিওর করার ক্ষেত্রে আমি কি করব? যে কোনো ইন্টেরিয়রের ক্ষেত্রে ফাংশনটা চিন্তা করলে তো ফার্নিচার লেআউটটা চলে আসে। বাসা বাড়ি হোক, অফিস হোক, হসপিটাল হোক, রুগী শুয়ে থাকুক, ইভেন ওয়াশরুম হোক, যে কোনো কিছুতে ফার্নিচার লেআউটটা চলে আসে। তো এই ফার্নিচার লেআউটটা যখন করা হয় তখন আবার ওই রকম একটা জিনিস দেখা হয় যে এই যেই ফার্নিচারগুলো ব্যবহার করছি তার কমফোর্ট আর্গোনমিক্স থেকে আসছে, এর ভিজুয়াল অ্যাপিয়ারেন্স, চেহারাটা আসলে কেমন, এর পজিশন, তারপরে হলো এর প্রপোর্শন, রুমের অনুপাতে ফার্নিচার, মানুষের অনুপাতে ফার্নিচার। এখন আমার 3 বছরের নাতনিকে যদি এই চেয়ারে বসিয়ে দিই, এই চেয়ারটা ওর জন্য অনেক বড়, প্রপোর্শনেট না। আর ওর যে চেয়ারটায় ও বসে সেইটাতে গিয়ে যদি আমি বসতে চাই সেটাও প্রপোর্শনেট না। সুতরাং এই যেই স্পেসটা নিয়ে আমরা চিন্তা করতেছি সেই স্পেসের যে কমফোর্ট জোনটা, এই কমফোর্ট জোনটা চিন্তা করলে পরে যে ফার্নিচার আপনি ব্যবহার করবেন, যে ফার্নিচার লেআউট করবেন, সেই ফার্নিচারের পজিশন, তার প্রপোর্শন, তার লেআউট। ছোট যদি দুইটা উদাহরণ দিই, আসলে এটা আমাদের দেশে তো আবার একটা আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আছে, আমরা সাধারণত পশ্চিম দিকে পা দিতে চাই না। কিন্তু দুইটা রুমের ক্ষেত্রে ধরেন, এখন এটা যদি আপনার বেড হতো আর এটা যদি দরজা হতো, দরজাটা খুললাম এবং পুরো ঘরের প্রাইভেসি নেই,
এইটা যদি আপনার বেড হতো এবং এই যদি দরজাটা খুলতাম, পার্শিয়াল প্রাইভেসি আসলো। আমি যদি এটাকে অন্যভাবে চিন্তা করি, আমি কিন্তু একদম নিশ্চিতে দরজাটা খোলা রেখে ঘুমাতে পারতেছি। তো এই 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 লেআউটটা যে কোনো ইন্টেরিয়র করার সময় যে কোনো ফাংশনের জন্য এই লেআউটটা প্রথম দরকার। এই লেআউট থেকেই আপনার ফাংশনের ম্যাক্সিমাম অথবা অপটিমাম স্পেসটার ইউজ আসবে। এখান থেকেই তার কমফোর্ট জোনটা বের হয়ে আসবে। এখান থেকেই পাবলিকের সাথে যে সম্পর্ক অথবা ব্যক্তিগত ক্ষেত্রে প্রাইভেসি এবং প্রাইভেসি পাচ্ছি না, এই যে সম্পর্ক, এই জায়গাগুলো বের হয়ে আসবে। তো আদর্শ বলে আসলে কিছু নাই। তারপরেও যেটা বলি সেটা হলো যে গ্রামাটিক্যালি কারেক্ট কিনা অ্যাট লিস্ট ম্যাক্সিমাম ইউজ অফ ডে লাইট চিন্তা করেন। জি, নাম্বার 1। জি, এইটা আর্কিটেকচার ডিজাইনের সময় চিন্তা করে আমি বলবো ইন্টেরিয়র ডিজাইনারদের ক্ষেত্রে সেই জায়গাটাও আপনি গুরুত্ব দেওয়া উচিত, গুরুত্ব দেন। জি। এই গুরুত্ব দিলে পরে দুটা জায়গা আসে আসলে, একটা হলো আধিক্য আর একটা হলো স্বল্পতা। প্রচুর আলো আসতেছে, প্রচুর আলো, প্রচুর আলো। এখন যিনি বাড়ির মালিক উনি বলছেন যে জানলা বন্ধ করতে পারবো না আমি। আপনাকে কি করতে হচ্ছে? আপনাকে একটা ভারী কার্টেন ব্যবহার করতে হচ্ছে। ভারী কার্টেনেও কাজ হচ্ছে না, তখন একটা ফার্নিচার দিয়ে আপনি হয়তো এটাকে ঢেকে দিলেন। আর একটা হলো যে আলোই আসছে না, এমনই একটা দিক যে এই দিকে একটা জানালা বড় আছে, আলোই আসছে না। আপনাকে তখন চিন্তা করতে হবে যে ঘরের কালারটা কি হবে। আসলে এমন রং ব্যবহার করেন যে আলো 80% 90% রিফ্লেক্ট হয়, ঘর ব্রাইট হবে। চেষ্টা করেন বাইরের আলোটাকে ঘরে আনতে। বাইরের আলোটা ঘরে আনলে, আমার খুব প্রিয় একজন কবি, জীবনে সে কোনোদিন নাম করেন নাই মানে সে আমার কলেজের 1 বছর সিনিয়র ছিলেন, অসিদ্দা ডাকতাম আমরা। তার একটা কবিতার লাইন ছিল, আসুক সকাল সোনার সকাল, শান্তি সকাল সকাল আমার। তো একটা সকাল আসলে কখন আসে? যখন একটা রুমের ভিতরে, শোবার রুমের ভিতরে আলো ঢুকে, তখনই তো আড়মোড়া ভাঙি, তখনই তো দিনের শুরু। ওই আলোটাই আসলে একটা লোককে উদ্দীপ্ত করে। আর একটা কবিতার লাইন ছিল যে, খুলিয়া দে তোর দরজা জানালা, আসুক দেবতা ঘরে। এই আলো হলো আসলে দেবতা, ডে লাইট। যতদূর পারেন ইন্টেরিয়রে চেষ্টা করেন ব্যবহার করতে। এর প্রতিটা আলো যখন বিজনেস বাড়ে তখন রিসার্চ আসে না, যখন নতুন কিছু আসে তখন বলে পুরনোটাই এই রোগটার উৎপত্তির কারণ ছিল। একটা সময়কাল আসবে যখন ইনক্যান্ডেসেন্ট বাল্ব আবিষ্কার হয়েছিল, ওইটা চোখের জন্য যতখানি উপকার ছিল এখনো ঠিক ততখানি উপকারী। তারপরে ফ্লোরেসেন্ট আসলো, মার্কারি আসলো, হ্যালোজেন আসলো, এলইডি আসলো। এলইডির পরে আরও কিছু হয়তো আমরা পাবো, নতুন কিছু। ওই ইনক্যান্ডেসেন্ট বাল্ব এখনও চোখের জন্য যতখানি উপকারী, এর বাকি কোনোটা না। যদি একটু টেস্ট করেন, রাস্তায় যখন দাঁড়াবেন, পুরনো আমলের একটা গাড়ি যার আলোটার রংটা হলুদ, আর একদম নতুন একটা গাড়ি যার হেডলাইট থেকে আলোটা বের হচ্ছে এলইডি, দুইটার দিকে তাকান। একটা অনেক বেশি ঝকঝকা রাস্তা, পরিষ্কার অনেক কিছু, পথচারীর জন্য সাংঘাতিক রকম হার্মফুল। আগেরটা 10 মিটারের বেশি যেত না আলো, বা 5 মিটারের বেশি যেত না, কিন্তু পথচারীর জন্য অনেক সুদিং ছিল চোখের জন্য। ইন্টেরিয়রের ক্ষেত্রে এইটা দিনের বেলা তো আমি যতখানি চেষ্টা করি আমি আলো ঢুকাতে। এখন আলো ঢুকাতে হলে, আলোর স্বল্পতা হলে পরে আমাকে ওই আলোর আরেকজন যে বন্ধু তার উপরে হেল্প নিতে হবে, রঙের উপরে। আর যদি প্রচুর আলো ঢুকে তাইলেও ওই আলোর বন্ধু রঙের উপরে হেল্প নিতে হবে। এমন রং ব্যবহার করতে হবে যে আলোর 80% খেয়ে ফেলে। আর যদি আলো স্বল্পতা হয়, এমন রং ব্যবহার করতে হবে আলোর 80% রিফ্লেক্ট করে।
কিন্তু প্রাকৃতিক আলো আর কৃত্রিম আলো, এই যে দুইটা আলো, এর ভিতরে আকাশ পাতাল পার্থক্য। কৃত্রিম আলোটাতে সুবিধা আপনার কি, ডিজাইনার হিসেবে আপনি ওটার কান ধরে মোচড় দিতে পারেন, কমাচ্ছি, বাড়াচ্ছি, ডিফিউজ করছি, ডিরেক্ট লাইটিং করছি, কোভ লাইটিং করছি, ডিরেকশনাল লাইটিং করছি। ডে লাইটে তো এটা পারছি না, কিন্তু কি দিয়ে করছি, সেই মাত্রাটা কতটুকু লুমেন আসলে দরকার, ইলুমিনেশনের মাত্রাটা কি, কোন কাজে ব্যবহার করতেছি, বই পড়ার জন্য যে ইলুমিনেশন দরকার ওটিতে তার চেয়ে বহুগুণ বেশি দরকার। এই গান শোনার জন্য আলো না হলেও চলে, ওই জায়গাটাকে চিন্তা করা আসলে। এখন স্যার ঘুরে ফিরে আবার একটু সারফেস ডেকোরেশনের প্রসঙ্গে আসি, কারণ যেহেতু অনেক বেশি ম্যাটেরিয়াল আসলে ইউজ হচ্ছে এখন, সেটার কোনো ইরিটেশন আসলে আছে কিনা? মানে আমি প্রথম ঝলকে হয়তো দেখে খুব ভালো লাগলো যে একটা 5 স্টার কোয়ালিটির ইন্টেরিয়র স্পেসে আমি চলে এসেছি, কিন্তু 2 দিন 3 দিন পর আমার ফিলিংসটা আসলে কি হবে সেখানে? কয়েকটা জায়গা টাচ করি। ফ্লোর ম্যাটেরিয়াল ব্যবহার করার আগে অবশ্যই চিন্তা করা উচিত এই ফ্লোরের যে ম্যাটেরিয়ালটা আমরা ব্যবহার করছি সেটা নিরাপদ কিনা, ভুলক্রমে দেয়ালের ম্যাটেরিয়াল ফ্লোরে লাগালাম কিনা, বয়স্ক লোকের জন্য এটা নিরাপদ কিনা, যারা চোখে কম দেখেন তাদের জন্য নিরাপদ কিনা, বাচ্চারা দৌড় দিয়ে চলবেন ফ্লোরের উপরে নিরাপদ কিনা, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে ওয়ালের ম্যাটেরিয়াল, ঘরে যদি আপনার বাচ্চা থাকে, যদি বেডরুমের বিষয় হয় বা ঘরের বিষয় হয়, ঘরে যদি বাচ্চা থাকে একটা বয়সকাল পর্যন্ত বাচ্চারা দেয়ালে দাগাবেই, আপনি যতই চেষ্টা করেন রুখতে পারবেন না, এটা জন্মগত। তাহলে পরে যেই উপকরণটা ব্যবহার করবেন সেই উপকরণটা বাচ্চারা দাগালে পরে আবার মোছামুছি করে সেই জায়গায় ব্যাক করে নিয়ে যায় কিনা। তৃতীয়ত হলো অনেক সময় আমরা উপকরণ ব্যবহার করি রঙের ভেতর থেকে এক ধরনের একটা গ্যাস বের হয়, তাই তো? ইদানিং একটা অ্যাড আসছে যে লেথ ফ্রি কালার, এমন রং ব্যবহার করবেন যেই রংটা বাচ্চাদের জন্য হার্মফুল না হয়। ইভেন অনেক রুগী থাকে না শ্বাসকষ্টের, ওই ঘরের ভিতরে গেলে পরে দম বন্ধ হয়ে আসে, এই জায়গাটা চেক করা। এডিশনাল যদি কোনো ম্যাটেরিয়াল লাগানো হয় সেই ম্যাটেরিয়ালগুলোর ক্ষেত্রে একদম প্রথম চিন্তা করতে হবে যে এটা অগ্নি নিরাপত্তার বিষয়, এটা কতখানি নিরাপদ, একদম এটা ম্যান্ডেটরি। এটাতে যদি ভুল করি আমরা তাইলে পরে অনেকগুলো লোকের দুর্ঘটনার সাথে, জীবনের সাথে আমি দায়বদ্ধ হয়ে গেলাম। সিলিংয়ের ক্ষেত্রেও ঠিক তাই, যে কি ম্যাটেরিয়াল ব্যবহার করতেছি সেই ম্যাটেরিয়ালটা প্রপারলি ব্যবহার করছি কিনা। দুই ধরনের সিলিং করতে গেলে সবাই জানেন যে দুই ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করি, কেউ কাঠ ব্যবহার করি সিলিংয়ের পেছনে ফ্রেমটার জন্য, কেউ মেটাল চ্যানেল ব্যবহার করি। কাঠ যদি ব্যবহার করি, কাঠ একটা সময়কালে মোচড় দেয়, কাঠ বাড়ে কমে, টেম্পারেচারের সাথে বাড়ে কমে, সিজনের সাথে বাড়ে কমে, মোচড় দেয়, এবং সিলিংটা তাকালে পরে সিলিংটাতে বোঝা যায়, বিশেষত মনোলিথিক সিলিং হলে ফাটা দেয়। এটাই যদি আমি কাঠ ব্যবহার না করে আমি যদি মেটাল ব্যবহার করতাম তাহলে পরে দেখা যেত যে মনোলিথিক সিলিংয়ের ফাটার মাত্রাটা কমে গেছে। এখন মনোলিথিক সিলিং আমি বলতেছি, কিন্তু যে কোনো কিছু দিয়ে সিলিং করতে গেলে তো একটা জোড়া আসে, এই জোড়াটারও একটা ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টটা করতে পারলে এটা মনোলিথিক পর্যায়ে আসলে নেওয়া যায়। সেটা অন্য গল্প, কনস্ট্রাকশন ডিটেইলের গল্প, সেখানে যাচ্ছি না। কিন্তু সব কয়টা জায়গায় ইলেকট্রিক্যাল সুইচ যে ব্যবহার করবেন, এই ইলেকট্রিক্যাল সুইচটা কনফার্ম করবেন যে ইলেকট্রিক্যাল সুইচ যেটা ব্যবহার করতেছেন সেটা আসলে, বিশেষত পাওয়ার প্লাগগুলো, যেই এম্পিয়ারের ইলেকট্রিসিটি প্রবাহিত হওয়ার কথা তার চেয়ে বেশি প্রবাহিত হচ্ছে কিনা, হলে ওটা জ্বলে যাবে, অথবা যদি কম হয় তাহলে কাজ করবে না। ইলেকট্রিক্যাল যে বিষয়টা, এটা ইন্টেরিয়রের জন্য মারাত্মক দুর্ঘটনা ঘটার জন্য দায়ী একটা বিষয়। তার কারণ হলো, একটা রুম যখন ডিজাইন করা হয় তখন তার আলটিমেট ইউজ জানি না, অনেক সময় আমরা সেটার ব্যবহার পাল্টে যায়। ব্যবহার পাল্টে গেলে পরে সেই রুমের জন্য যে পরিমাণ লোড চিন্তা করে তার টানা হতো, যদি লোড তার চেয়ে বেড়ে যায় তখনই অ্যাক্সিডেন্টের মাত্রা বাড়ে। তো ইন্টেরিয়র ডিজাইনারের জন্য যেইটা বলি আমরা, যে সেটা হলো যে একজন প্রফেশনাল দিয়ে, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দিয়ে আসলে এই জিনিসটা কনফার্ম করিয়ে নেওয়া উচিত, যে পরিমাণ আলো আমি ব্যবহার করতেছি বা যে উপকরণগুলো ব্যবহার করতেছি তাতে যেই পরিমাণ ইলেকট্রিসিটি সাপ্লাই দরকার, যে তার
ওই ঘরের জন্য নির্ধারণ করা আছে সেই তার আসলে ওই লোডটা নিতে পারে কি না। আর ইলেকট্রিক্যালের যে উপকরণগুলো আছে সেখানেও কম দামি এবং দামি দুটো বিষয়ই আছে, একটু চেক করে দেখে নেওয়া উচিত যে কোনটা আসলে স্থায়ী এবং কোনটা অগ্নি দুর্ঘটনা থেকে দূরে রাখতে পারে। অনেক বেশি ম্যাটেরিয়াল যখন ব্যবহার করে ফেলছি, অনেক কাজ করে, অনেক রঙে ব্যবহার করে যখন বাসা সাজাচ্ছি, সেটা আসলে আমাকে কিভাবে প্রভাবিত করবে, মানে এর ক্ষতিকর দিকটা কি সেটা জেনে শেষ করব। কোনো কিছু যখন ভালো লাগে তখন ক্ষতি কিভাবে হয় সেটা তো চিন্তা করি না। সেটা হলো প্রথমত হলো যে কিশোর বয়সের প্রেম, পড়াশোনা কিভাবে ক্ষতি হচ্ছে আমি টের পাই না। দ্বিতীয়ত হলো ভোজন রসিকদের খাবার কিভাবে আমি ক্ষতি করছি তাও টের পাই না। তৃতীয়ত হলো যে ইচ্ছে হলেই কোনো মেডিসিন নেয়া, সেটারও সাইড এফেক্ট কী ক্ষতি করছে জানি না। চতুর্থ হলো ইন্টেরিয়ারের ক্ষেত্রে আমার মনের উপযোগী নয় এরকম কোনো উপকরণ ব্যবহার যেটা আস্তে 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 আমার মনটাকে নষ্ট করছে, সেটাও আমি জানি না। যখন জানি তখন আসলে ক্ষতিটা হয়ে যায়। তো যারা ডিজাইন করেন এবং যারা গ্রহণ করেন উভয়ের ক্ষেত্রেই আমি বলি আসলে যে পার্সোনাল যে চয়েস যেটা, যে ইন্ডিভিজুয়াল ইউজ যেটা, সেইটার ক্ষেত্রে যে কোনো কিছুই করতে পারেন, এটা সত্যি। যদি আপনি একা হন, আসলে একা যদি না হন, একাধিক যদি হন, তাহলে পরে আপনার রুমমেট, আপনার পার্টনার, আপনার ফ্যামিলি, তাদের মতামতের দিকে একটু নজর দেওয়া দরকার। আর যদি এটা পাবলিক প্লেস হয়ে থাকে তাহলে পরে ওই পাবলিক প্লেসের ক্ষণস্থায়ী যিনি দায়িত্বে আছেন তার ব্যক্তিগত চিন্তাকে প্রাধান্য না দিয়ে রাদার দ্যান ডিজাইনারের উচিত যে যেহেতু পাবলিক প্লেস সুতরাং যেটাই স্ট্যান্ডার্ড সেই জায়গাটাতে আসলে স্ট্রিক্ট করা। কারণ ব্যক্তিগত চয়েস ব্যক্তি পাল্টানোর সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। পাবলিক প্লেসের ক্ষেত্রে তখন ওই পুরনো পছন্দটা নতুন জন পছন্দ নাও করতে পারেন, কিন্তু এটা যদি জন উপযোগী হয় এবং ব্যবহার উপযোগী হয় তখন যিনি আসবেন উনি ওইটার ভালো দিকটা আসলে পাচ্ছেন। অধিকাংশ উপকরণ নিরাপদ না, নাম্বার ওয়ান। নাম্বার টু, অধিকাংশ উপকরণ দিলেই যে কোনো কিছু ভালো লাগবে সেটাও না। আমি উদাহরণস্বরূপ বলি যে আসলে যারা মেকআপ আর্টিস্ট অথবা যারা নিজেরাই মেকআপ করেন তারা যদি জানেন যে কোথায় থামতে হবে তখনই পারফেক্ট মেকআপটা আসে। গাড়ি চালকদের যেরকম বলা হয় যে তুমি গাড়ি থামাতে শিখো, গাড়ি চালানো খুব সোজা, গাড়ি থামানোটা কষ্টকর, ওটা যদি শিখে যাও তাহলে পরে গাড়ি চালানো নিয়ে কোনো সমস্যা নেই। ইন্টেরিয়ারের ক্ষেত্রেও ঠিক তাই। ওই উপকরণগুলো নিয়ে সজ্জিতকরণ করছি তো তখন আমি তো ওই শিল্পী হিসাবে কাজ করছি, কোথায় আমাকে থামতে হবে ওই পরিমিতি বোর্ডটাতে যদি আমি জ্যোতি চিহ্ন দিতে পারি তাহলে পরে ইন্টেরিয়ারটা প্রপার ইন্টেরিয়ার হিসাবে বের হয়ে আসবে। তা নাহলে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনের চমক থাকবে, চতুর্থ দিন থেকে মনে হবে যে একটা বোঝার ভিতরে আমি আসলে ঢুকতেছি। কারণ ওই প্রথম চমকটা পার হয়ে গেলে পরই খুঁতগুলো বের হতে থাকে। প্রথম দর্শনে কিন্তু খুঁত দেখি না কারো, খুঁতগুলো বের হয়, দোষটা বের হয় পরে। ইন্টেরিয়ারের ক্ষেত্রেও ঠিক তাই। অনেক ধন্যবাদ স্যার, আপনি চমৎকারভাবে পুরো বিষয়টা ব্যাখ্যা করেছেন এবং আমাদের অনুষ্ঠানে মূল্যবান সময় দিয়েছেন, এবং আশা করছি যারা এই অনুষ্ঠান দেখছিলেন বা আলোচনা শুনছিলেন তারা এর মাধ্যমে উপকৃত হবেন। আপনাকে ধন্যবাদ, এটিএন নিউজকে ধন্যবাদ, নির্মাণ রসায়ন প্রোগ্রাম নিয়ে যারা এর নেপথ্যে কাজ করছেন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সকলকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। পাশাপাশি আপনার নিজের কোনো প্রকল্পের জন্য যদি পরামর্শ প্রয়োজন হয় সেটিও আমাদের কাছে লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন। শুভরাত্রি।
পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস।